আসামি ভাইকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকের আজ ঘাগড়ার এই সাধারণ সভা পথসভার মেহমানবৃন্দ, আজকে এখানে উপস্থিত আছেন এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ান, হাজরাত উলামায়ে কেরাম, এই বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, উপস্থিত আছেন আমার কলিজার টুকরা প্রিয় বন্ধু যুবকেরা, উপস্থিত আছেন আমাদের হিন্দু সনাতন ধর্মাবলম্বী দাদারা, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি বিগত দিনগুলোতে আপনাদের কাছে বহুবার কথা বলেছি, নির্বাচন একেবারেই সন্নিকটে। এখন কথা কম হবে, কাজ বেশি হবে। কথা বললে দীর্ঘ সময় বলা যাবে, আমি খুব লম্বা সময় কথা বলতে চাই না। আজকে আপনারা যে উপস্থিতি এখানে উপস্থাপন করেছেন, আজকের উপস্থিতি প্রমাণ করে কচুয়ার জমিন আগামীতে দাঁড়িপাল্লার বিজয়ের জমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় ঘাগড়াবাসী, আমি প্রথমে যে কথাটি বলতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12 তারিখ। কত তারিখ? আপনাদের সকলকে অনুরোধ করব, যারা ভোটার, 12 তারিখ আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আপনার অধিকার আপনি আদায় করবেন। এটা কোনো ব্যক্তির দেওয়া অধিকার নয়, এটা কোনো দলের দেওয়া অধিকার নয়, এটা আপনার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। আপনি আপনার অধিকার কারো হাতে সুপর্দ করবেন না। আপনি আপনার অধিকার নষ্ট করার জন্য কাউকে সুযোগ দিবেন না। আপনার অধিকার হরণ করার জন্য কাউকে সুযোগ দিবেন না। যে কোনো মূল্যে আপনি আপনার ভোটের অধিকার প্রয়োগের জন্য ভোট কেন্দ্রে যাবেন। 2, ভোট কেন্দ্রে যাওয়ার পরে তো আপনাকে ভোট দেওয়া লাগবে। সারা দেশের 300 আসনে, প্রতিটি আসনেই অসংখ্য প্রার্থী দাঁড়িয়েছেন। ভোটারদের স্বাধীনতা রয়েছে, এর মাঝে যে কোনো একজনকে বেছে নেওয়া। আমাদের কচুয়া এর ব্যতিক্রম নয়। আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই ভোট দেওয়াটাই যদি শেষ হতো যে আমি ভোট একটা দেওয়ার বিষয় এটা দিয়ে চলে আসছি, তাহলে আপনার এত চিন্তা করার প্রয়োজন ছিল না। কিন্তু ভোট দিয়ে চলে আসার পরে যাকে আপনি নির্বাচিত করবেন, আপনার ভোটে যিনি নির্বাচিত হবেন, পরবর্তী 5 বছর আপনার পরিবারের, আপনার সমাজের, আপনার গোটা উপজেলার ভালো এবং মন্দ, সুবিধা এবং অসুবিধা, যাকে নির্বাচিত করলেন তার আচার আচরণ, কর্মতৎপরতার সাথে জড়িত। আপনারা কি আমার কথা শুনতেছেন? সুতরাং ভোট দিয়ে চলে আসার পরে ভোটের জের কিন্তু আপনার উপরে বর্তাবে 5 বছর। তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রে একেবারে মুখস্থ ভোট দেওয়ার সুযোগ নাই। আপনাকে বিবেক বিবেচনা খরচ করে সুচিন্তিত রায় দেওয়া লাগবে, যেহেতু আগামী 5 বছর আমাকে ভোগা লাগবে, এই ভোটের বিষয় আমার সাথে জড়িত। যাকে আপনি ভোট দিবেন, নির্বাচিত করবেন, তিনি যদি ভালো হন, তিনি যদি সৎ হন, তিনি যদি পরকালকে ভয় করেন, তিনি যদি পরকালের জবাবদিহিতার চিন্তা রাখেন, তার দল যদি ভালো হয়, দলের নেতা কর্মীরা যদি সৎ এবং খোদাভীরু হয়, তাহলে পরবর্তী 5 বছর আপনি ভালো এবং সুখে থাকার সম্ভাবনা আছে। আর যাকে নির্বাচিত করলেন, একটু আগে যা বললাম, তিনি যদি এর বিপরীত হন, তার দলের নেতাকর্মী যদি এর বিপরীত হন, তাহলে পরবর্তী 5 বছর দুঃখের আর সীমা থাকবে না। আপনারা কি আমার সাথে একমত? তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন আছে না নাই?
মসজিদে যিনি নেতৃত্ব দেন তাকে ইমাম বলে। কি বলে? আপনারা তো এখানে যারা আছেন সকলে ধার্মিক মানুষ, ওলামা অধ্যুষিত এই জনপদ ঘাগরা। আর সমাজে যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলে। কি বলে? নেতা বাংলা যেটা, এটার আরবি হলো ইমাম। মসজিদে যিনি নেতৃত্ব দেন তার নাম, সমাজে যিনি নেতৃত্ব দেন তার নাম নেতা। একটা মসজিদে 200-250 মুসল্লি থাকে। এই 200-250 মুসল্লির নিয়োগ দেওয়ার ক্ষেত্রে মুসল্লিরা কি আন্দাজে নিয়োগ দেয়? মুখস্থ সাপোর্ট করে না সুফেরা বিশ্লেষণ করে? পুঙ্খানুপুঙ্খ হিসাব নেয়। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে না, বছরে 2-1 ওয়াক্ত পড়ে, তেও কিন্তু মসজিদের ইমাম সাহেবের খোঁজ খবর রাখে। কথা জোরে কর না কেন? হেও কিন্তু মসজিদের ইমামের দোষ তালাশের মধ্যে রুল নম্বর 1। আমাদের গোটা কচুয়ায় 4.5 লক্ষের উপরে মানুষ। আপনি 200-250 মানুষের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে মুসল্লিরা ইমাম মসজিদের নেতা নিয়োগ করার ক্ষেত্রে যে পরিমাণ সচেতন, 4.5 লক্ষ মানুষের যিনি ইমামতি করবেন 5 বছর, 4.5 লক্ষ মানুষের যিনি নেতৃত্ব দিবেন 5 বছর, তার ব্যাপারে 3.5 লক্ষ ভোটারদের বিচার বিশ্লেষণ খোঁজ খবর নেওয়া আরো বেশি জরুরি নয়? আমরা কি নেই? আমরা কি নেই? জোরে বলেন। বরং মুখস্থ মাইরা দিই। যেহেতু মুখস্থ মাইরা দেই, কোন বিচার বিশ্লেষণ করি না। হ্যাঁ, কে কইছেন যে আসেনি? হ্যাঁ, ঠিক আছে তো কথা। এটা আবার কোন আমরা জোরে কর। ঠিক আছে কথা। আমি কি কথা বুঝতে পারলাম? সুতরাং যে কোয়াল হে মাতা, গুড়ি গুড়ি কোয়ালাতা। আবার আমি এক অর্ধেক কই, বাকি অর্ধেক আমরা রাখুন। যে কোয়াল হে মাতা, গুড়ি গুড়ি। আচ্ছা, আপনারা আমাদের এই প্রিয় কচুয়া নিয়ে একটা স্বপ্ন দেখেন না রে ভাই? আপনি কি আপনার কচুয়ার প্রতি একটা ভালোবাসা আছে না? আপনি আপনার কচুয়া নিয়ে স্বপ্ন দেখেন, আমার মনে হয় দেখুন মিলে কিনা। হায় রে, আমার কচুয়াটা যদি এরকম হতো যে আমার কচুয়ার কোন যুবক বেকার যদি না থাকতো। এরকম একটা স্বপ্ন দেখেন না? কত যুবক লেখাপড়া শেষ করার পরে মা বাবার চাহিদা যে আমার ছেলেটা চাকরি পাবে, আমার সংসারের হাল ধরবে। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের জন্য, রাজনীতিবিদদের জন্য, আমরা যুবক তরুণদের হাতে চাকরির ব্যবস্থা করতে পারিনি। বরং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা তো করতে পারি নাই। দুর্ভাগ্যজনক নয়, লজ্জাজনক, আমাদের কলিজার টুকরা যুবকদের চরিত্র নষ্ট করে তাদের হাতে মদ, গাঁজা, ডাইল, হিরোইন, বাবা, ইয়াবা তুলে দিই। একটু চিন্তা করেন। সারা জীবন রাজনীতি করেছেন, বিগত দিনও করেছেন। যে রাজনীতি আমার যুবকদের হাতে কাজ তুলে দিতে পারে না, যে রাজনীতি আমার যুবকদেরকে সন্ত্রাসী বানায়, যে রাজনীতি আমার যুবকদেরকে মাদক সেবনকারী বানায়, যে রাজনীতি আমার যুবকদেরকে চাঁদাবাজ বানায়, ওটার নাম রাজনীতি নয়। এরকম রাজনীতি বাংলাদেশে কবর হওয়া দরকার। যুবকরা তো আমাদের বাংলাদেশের সম্পদ, তারাই তো আগামীর বাংলাদেশ। তাদের হাতেই তো বাংলাদেশটা তুলে দেওয়া দরকার। 52 সনে ভাষা আন্দোলন, 71-এ মুক্তিযুদ্ধ, এর পরবর্তী প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে যুবকদের অবদান। যুবকরা জীবন দিয়েছে, বুক চেতিয়ে রাজপথে দাঁড়িয়েছে, গুলির মুখে তারা পালিয়ে যায় নাই। আজ আমরা সেই যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি। আপনি স্বপ্ন দেখেন, আমার কচুয়ায় হাজার হাজার ব্যবসায়ী ভাই সকালবেলা দোকানে যায়, রাত 10টা-11টা পর্যন্ত দোকানদারি করে, এত কষ্ট করে ব্যবসা করে। দুপুরে ভাত সময় মতো খেতে পারে না, বিকেলে খায়, বিকেলের ভাত রাত 11টা খায়, গ্যাস্ট্রিক হয়ে গেছে, আলসার হয়ে গেছে। এত কষ্ট করে সংসার চালাইতে পারে না, মাস শেষে চাঁদা দেওয়া লাগে। বেচারায় গোটা মাস ব্যবসা করে ইনকাম করেছে 20,000, চাঁদা দেওয়া লাগে 30,000।
আপনি নিশ্চয় স্বপ্ন দেখেন আমার কচুয়ার ব্যবসায়ী ভাইয়েরা যদি চাঁদাবাজ মুক্ত ব্যবসা করতে পারত। এরকম স্বপ্ন দেখেন না? আপনি কি স্বপ্ন দেখেন না যে আমার প্রিয় কচুয়াটা যদি এরকম হতো, কোন রাজনীতিবিদ কাউকে থ্রেট দিত না, কোন রাজনীতিবিদ কারোর জন্য আতঙ্কের কারণ হতো না, বরং রাজনীতিবিদরা হবে জনগণের বন্ধু। জনগণ তার মনের কথা তার কাছে খুলে বলতে পারবে, জনগণের তিনি আস্থাভাজন হবেন, জনগণ নেতাকে দেখলে বুকে জড়িয়ে ধরবে, সবচেয়ে আপনজন মনে করবে। কিন্তু রাজনীতি আমাকে কি উপহার দিল? রাজনীতি আমাকে উপহার দিল রাজনীতির নেতার নাম শুনলে জনগণ কাঁপ দিয়ে উঠে। কথা কর না কেন? রাজনীতিবিদদের নাম শুনলে যদি জনগণ ভয় পায়, আতঙ্কগ্রস্ত হয়, দেখলে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়, তাকে এলাকার ত্রাস মনে করে, সন্ত্রাস মনে করে, ভয়ানক মনে করে, বিপজ্জনক মনে করে, আমি যদি প্রকাশিত হই সে আমার ক্ষতি করবে, এরকম যদি ভয় ঢুকে, সে রাজনীতিবিদ নয়, সে জনগণের বন্ধু নয়। এই রাজনীতি জনগণের বন্ধুত্বের রাজনীতি নয়। আপনি নিশ্চয় স্বপ্ন দেখেন আমার কচুয়ার রাজনীতিবিদ যদি জনগণকে বুকে টাকা দিত, যদি জনগণকে ভয় এবং ভীতির কারণ যদি না হতো। এরকম একটা কচুয়াই তো আপনি স্বপ্ন দেখেন। আপনি কি স্বপ্ন দেখেন যে আমার কচুয়াটা যদি মামলা বাণিজ্য না হতো? এরকম স্বপ্ন দেখেন? মামলা আসামি হওয়ার কথা 10 জন, আসামি হয় 500 জন। আছে নি বেদের বেরাম? আছে তো। বেচারা ওই দিন 1 মাস আর 2 মাসে কচুয়া নাই, হেড নামও কি হয়ে গেছে। আপনি তো স্বপ্ন দেখেন এই জাতীয় মামলা বাণিজ্য যদি না হতো, ঠিক নয় কি? আমাদের দেশের রাজনীতি হলো ধমক দেয়, তোর নাম কিন্তু তালিকাতে আছে, ঠিক আছে নি কথা? এই তোর কিন্তু তালিকাতে তোর নাম কিন্তু দিয়েছি। হ্যাঁ, এই জাতীয় ভয় ভীতির রাজনীতিকে এখন আর বাংলাদেশের তরুণ যুবক বৃদ্ধরা কোনো ক্যারি করে না। ভয়ের রাজনীতিকে বাংলাদেশের যুবকেরা জয় করেছে, ভয়কে জয় করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। সুতরাং ভয় ভীতের রাজনীতি এখন আর বাংলাদেশের মানুষ খায় না, ঠিক না? প্রিয় ভাইয়েরা, যদি এরকম একটি স্বপ্নের কচুয়া আপনি দেখেন, স্বাধীনতার পর 54 বছর হলো। কত বছর? এই 54 বছরে তো কত দল আসলো, কত সরকার আসলো গেল। প্রিয় কচুয়াকে আপনি যেমন স্বপ্ন দেখেন, একেবারে মন থেকে সকলে খোলা মনে বলেন, আমাকে ভোট দেন আর না দেন, কথাগুলো সঠিক বলেন। আপনি কি আপনার স্বপ্নের কচুয়া 54 বছরও পেয়েছেন? পেয়েছেন? আপনার স্বপ্নের কচুয়া পাওয়ার জন্য কি সামনে কোনো সুযোগ আছে? কত তারিখ? কয়দিন? এই একদিন যদি আপনি আপনার স্বপ্নের কচুয়া বানাবার জন্য যা আগে হারিয়েছেন, সামনের 5 বছর যদি তা হারাতে না চান, যদি সকলে ঘুরে দাঁড়ান, যুবক বৃদ্ধ আলেম ওলামা সকলে, ব্যবসায়ী সহ নারী পুরুষ সকলে যদি সংঘবদ্ধ হন, আমার কচুয়াকে আমি উদ্ধার করব, আমার কচুয়াকে আমি যে কোনো মূল্যে আমার স্বপ্নের কচুয়া বানাবো, সেজন্য 12 তারিখ সবচেয়ে উপযুক্ত সময়। বিগত 54 বছরে এমন উপযুক্ত সময় আমার জানা মতে আর আসেনি। এই সুযোগ যদি হাতছাড়া করেন, তাহলে হয়তো 54 বছর চলে যাবে, দ্বিতীয়বার 12 ফেব্রুয়ারি আর হয়তো আসবে না। এই জন্য আমরা কি 12 তারিখের এই সিদ্ধান্ত, 12 তারিখের এই সুযোগটা কি কাজে লাগাতে পারবো? সকলে পারবো? কারা কারা পারবো? 2 হাত তুলে দেখান তো দেখি। দাড়ি ফাল্লার কথা আমি কই না, আমি শুধু আপনাকে সিদ্ধান্ত নিতে বলছি। এবার যদি আপনি আমাকে মনে করেন, আমি আশরাফিকে যদি মনে করেন যে হ্যাঁ, আমার স্বপ্নের কচুয়া, আমি যা স্বপ্ন দেখি, যে আমি কল্পনা করি, আমার স্বপ্নের কচুয়া বানাবার জন্য আমি আশরাফিকে আস্থাশীল মনে করি, তার দ্বারা এই স্বপ্নের কচুয়া বানানো সম্ভব। যদি আপনার বিবেক বলে যে আশরাফি নিজে দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাস মাস্তানি করে না, ইফতিজিং ডাইল গাঁজা হিরোইন খায় না, তাহলে আমার অনুরোধ থাকবে আপনার স্বপ্নের কচুয়া বানাবার জন্য আপনি আমাকে আগামী 12 তারিখ দাঁড়িপাল্লার প্রতীকে একটা ভোট দেন। আর আপনার বিবেক বিবেচনা যদি বলে না, আমি যে স্বপ্ন দেখি কচুয়া নিয়ে, আশরাফি দ্বারা সে স্বপ্নের কচুয়া হবে না, আশরাফি নিজে অপরাধী, তার দলের লোকেরা চাঁদাবাজ, সন্ত্রাস, মাস্তান, ইফতিজার,
মাদক সেবনকারী এই লোকদের হাতে কচুয়াকে তুলে দিলে আমার স্বপ্নের কচু বানানো সম্ভব হবে না। যদি আশরাফির ব্যাপারে আপনার বিবেকে রায় দেয়, আমি আপনাকে অনুরোধ করব, বিনয়ের সাথে বলবো, আপনি আমাকে ভোট দিবেন না। আপনি এমন একজন নেতাকে খুঁজে বের করেন, এমন একজন ব্যক্তিকে আপনি খুঁজে বের করুন, যেই নেতাকে আপনি ভোট দিয়ে এমপি বানালে পরে আপনার স্বপ্নের কচু আপনি হাতে পাবেন। এরকম একজন মনের মতো এরকম একজন প্রার্থী কি আপনারা খুঁজে পেয়েছেন? পেয়েছেন? তিনি কে? পাইছেন? আপনারা কি পেয়েছেন? আমাকে কি মনে জায়গা দিয়েছেন? এটাকে আমার সামনাসামনি থেকে সামনাসামনি বিরোধিতা কেমনে করি? এই জন্য কইছেন খুশি করার জন্য না মনের কথা? মনের কথা। মনে কি আমাকে একটু জায়গা দিয়েছেন? যদি মনে জায়গা দিয়ে থাকেন আর আপনার বিবেক যদি এই কথাগুলোকে সায় দেয়, তাহলে আমি আর দ্বিতীয়বার বলা লাগবে না যে আপনি নিজে ভোট দিন, অন্যকে ভোট দানে উদ্বুদ্ধ করুন। বরং আমি চলে গেলেও আপনি সে কাজটাই করবেন। ঠিক আছে কথা? জি। এবার তৃতীয় যে কথাটি বলতে চাই, সম্মানিত ঘাগড়াবাসী, আপনি যদি আমাকে ভোট দেন, আমি আপনাকে, আপনি ভোট দিবেন নগদ কত তারিখ? কথা কয় না কেন? আর ভোট দেওয়ার পরে আমরা যদি আল্লাহর মেহেরবানিতে এমপি হতে পারি, আপনাদেরকে যা দিব সেটা হলো বাকি। 12 তারিখের আগে তো কিছু দেওয়া সম্ভব না। ঠিক আছে কথা? তাহলে দিতে হবে কত তারিখের পরে? তাহলে আপনারা আমাদেরকে দিবেন, কথা কয় না কেন, নগদ। আর আমরা যা দিব বাকি। সেটা কি? প্রথমত যে কাজটা করব, আমি জামাত ইসলামীর পক্ষ থেকে দাঁড়িয়েছি দাঁড়িপাল্লা নিয়ে। কচুয়াতে মানুষ রয়েছে, আমার প্রিয় জনগণ রয়েছে 4.5 লক্ষ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এত অসংখ্য মানুষের সামনে আমি শুধু জামাত ইসলামীর এমপি হব না, আমি কচুয়ার 4.5 লক্ষ মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, 4.5 লক্ষ মানুষ, তিনি যেই ধর্মের হন, যেই দলের হন, আমি কচুয়ার 4.5 লক্ষ মানুষের এমপি হব। সুতরাং আশরাফির বিজয় কচুয়ার 4.5 লক্ষ মানুষের বিজয়, আশরাফির বিজয় কচুয়াবাসীর বিজয়। বিগত দিনে আমরা দেখেছি কেউ এমপি হলে পরে অন্য দলের লোকেরা রাতে ঘুমাতে পারত না। ছিল কি এর অবস্থা? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সনাতন ধর্মাবলম্বী সহ মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যিনি যেই দলের হন, যেই ধর্মের হন, গোটা কচুয়ার মানুষ, আপনারা যদি আমাকে ভোট দিয়ে এমপি বানান, গোটা কচুয়ার 4.5 লক্ষ মানুষ, আমার দলের নেতাকর্মী আমার কাছে যেরকম নিরাপদ, অন্য দলের, অন্য ধর্মের মানুষও ঠিক আমার কাছে তেমন নিরাপদ। গোটা কচুয়ার 4.5 লক্ষ মানুষ কারো পরে আমার কোন দলের নেতাকর্মী কোন জুলুম করবে না। আমি কথা দিচ্ছি, আমার দলের নেতাকর্মী কোন দোকানে গিয়ে চাঁদাবাজি করবে না, অস্ত্রবাজি করবে না, সন্ত্রাস করবে না, মাদক সেবন করবে না। 3, আপনারা যদি আমাকে ভোট দিয়ে এমপি বানান, আমি শুধু আমার দলীয় নেতা কর্মী দিয়ে আমি কচুয়াকে নেতৃত্ব দেব না। সকল দলের, সকল ধর্মে কিছু যোগ্য মানুষ আছে, আছে না? অন্য অন্য দলের, অন্যান্য ধর্মের যারা যোগ্য, যারা সমাজকে কিছু দিতে পারবে, কচুয়াকে দেওয়ার মতো যাদের মেধা রয়েছে, যোগ্যতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, এই হাজারো মানুষের সামনে আমি সকল দলের, সকল ধর্মের যোগ্য যারা, বিজ্ঞ এবং অভিজ্ঞ এবং সব দক্ষ যারা, তাদেরকে নিয়ে ওয়ার্ড নেতৃত্ব দেব, ইউনিয়ন নেতৃত্ব দেওয়াবো, গোটা উপজেলাকে নেতৃত্ব দিয়ে একটা সমৃদ্ধ ঐক্যবদ্ধ কচুয়া বানাবো ইনশাআল্লাহ। সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় আসলে, এমপি হলে, অন্য দলের লোকেরা, অন্য ধর্মের লোকেরা অবহেলিত তো হবেই না, বরং পদমর্যাদা পেয়ে রাষ্ট্রীয় এবং সামাজিক কাজে ইনভলভ হয়ে সম্পৃক্ত থাকার সম্মানজনক সুযোগ পেয়ে আপনি নিজেকে সম্মান বোধ করবেন, গৌরবান্বিত হবেন। আমি কথার দীর্ঘায়িত করছি না, আপনাকে বিরক্ত হচ্ছেন মনে হয়? আরো কিছু কইতাম। আপনাদের একটা চাহিদা থাকে, এতক্ষণ যে কথাগুলো বললাম,
এই কথাগুলো, এই কাজগুলো করার জন্য কি কোনো টাকার দরকার? বুঝতে পারি নাই। সকল দলের লোকদেরকে নিয়ে কাজ করা, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি বন্ধ করা, সকল দলের মানুষের জন্য নিরাপদ কুচুয়া গঠন করা, এটার জন্য কি কোনো টাকার দরকার? তাহলে কোনো টাকা পয়সা খরচ ছাড়া গোটা কচুয়ার মানুষের মাঝে শান্তির একটি কচু উপহার দেওয়া সম্ভব। কোনো টাকা পয়সা খরচ লাগবে না, শুধুমাত্র সৎ ইচ্ছা লাগবে। তবে টাকা পয়সা লাগবে কোথায়? রাস্তাঘাট, পোল কালভার্ট, স্কুল কলেজ মাদ্রাসার অবকাঠামো এবং সড়ক উন্নয়নে। গোটা কচুয়ার সড়কগুলোর যে করুণ অবস্থা, এটা আপনাদের যেমন জানা, আমারও কম জানা নয়। আপনি তো হয়তো আপনার ইউনিয়ন এবং আশেপাশের কিছু এলাকা জানেন, আমি তো গোটা কচুয়ার এলাকা জানি। হ্যাঁ, আমি গোটা কচুয়া ঘুরছি নাও, আসলে কি মোটামুটি যাইতাম পারছি কি আপনার কাছে নাকি? তাহলে গোটা কচুয়ার রাস্তাঘাটের কি অবস্থা, করুণ অবস্থা, এটা তো আমার নৌকো দর্পণে আমার জানা আছে। নতুন করে কোন এলাকা আমার এলাকায় রাস্তার দরকার, এটা দরকার, এটা আমার কাছে বলার প্রয়োজন নাই। যেহেতু আমি কচুয়ার ছেলে, আমি গ্রামের ছেলে, গোটা কচুয়া আমি ঘুরে ঘুরে দেখেছি, কচুয়ার সমস্যাগুলো আমার কাছে নোট আছে। আমরা ইনশাল্লাহ গোটা কচুয়ার এই অবকাঠামো এবং সড়ক মেরামত সহ সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পর্যায়ক্রমে আমরা গোটা কচুয়াকে একটি আধুনিক এবং মডেল কচুয়া বানাবার পরিকল্পনা নেব ইনশাআল্লাহ। এই উন্নয়ন কাজ আমি আমার পকেট টাকা দিয়ে করব না, আমার বাবার টাকা দিয়েও করব না। কার টাকা? সরকার যদি সারা দেশের 300 আসনের বাকি 299 আসনে উন্নয়ন করে, কচুয়া করবে না? কচুয়া বাদ যাবে? কচুয়া তো করবে, কচুয়া করবে। 2, বিগত দিনে আমরা দেখেছি সরকারি বরাদ্দ যদি একটা রাস্তার জন্য, একটা প্রকল্পের জন্য মনে করেন 100 টাকা বরাদ্দ, সরকার কিন্তু কখনো টাকা কম দেয় নাই। একটা কাজের জন্য যদি 100 টাকার প্রয়োজন হয়, সরকার কিন্তু 90 টাকা দেয় নাই। কত টাকা দিচ্ছে? 100 টাকাই দিয়েছে। আপনারা সচেতন মানুষ, বিনয়ের সাথে বলুন, 100 টাকার বরাদ্দের কাজ আমরা কি 100 টাকা বুঝে পেয়েছি? সর্বোচ্চ কত টাকার কাজ হইতো? 10 টাকা। একটা যেমনে কল লইছেন লাগছেন, এটা নাই করি লেগে লাগছেন একটি কামে অর্ডারে বলছি। আচ্ছা, এটা লোক কাজ করেন না। আচ্ছা, একমত হন, কত টাকার কাজ হইতো? বাকি 80 টাকা কথা কয় না কা? জোরে কম। ওইটা আপনারা বাগাইছেন নি, তবে আপনারা গুণের একটা বাগাইছেন। আজান হচ্ছে, আজানের জবাব দিচ্ছে। আল্লাহ বল হিন্দে বল। আমরা অল্প সময় ছেড়ে দিব ইনশাআল্লাহ, একটু বসুন।
এটা কি রে মাইক মাইক ধরেন না ওটা রেকর্ডিং চলে বইবেন জি, যেটা বলতেছিলাম সেটা হলো 100 টাকার বরাদ্দের কাজ হতো 20 টাকা 25 টাকার, 70, 75, 80 টাকায় চলে যেত কারো না কারো পকেটে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, সরকারি প্রকল্প যা আসবে বাজেট এর 1 টাকা, আমি আপনাদেরকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের উপস্থিতিতে, 1 টাকা আশরাফির পকেটে ঢুকবে না ইনশাআল্লাহ, আমার দলীয় নেতা কর্মীদের পকেটে ঢুকবে না ইনশাআল্লাহ। আপনারা কিন্তু এই 80 টাকার কোনো ভাগ আপনারা পান নাই, কিন্তু গুনার ভাগ পাইছেন। কিসের ভাগ পাইছেন? যারা 80 টাকা খাইছে তারা টাকাও খাইছে, গুনাও পাইছে। আপনারা টাকার ভাগ পান না, কিন্তু গুনার ভাগ। কেন? তারা 80 টাকা মারতে পারতো না যদি আপনি সিল তাদের পক্ষে, আপনি সিল মাইরা তাদেরকে ওই কাজের সহযোগিতা করার কারণে আপনি গুনার ভাগ আপনার কান্দ আইছে, কিন্তু টেয়ার ভাগ আইয়ে না। বুঝতে পারলাম? আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, গোটা কচুয়াতে যত উন্নয়ন প্রকল্প হবে, প্রকল্প শেষে গোটা বাজেট আয় এবং ব্যয় আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনগণের কাছে পেশ করব ইনশাআল্লাহ। আপনাদের 6 নম্বর ওয়ার্ড থেকে 7 নম্বর ওয়ার্ড পর্যন্ত এই যে রাস্তা, 6 থেকে 7 এই ইউনিয়নের মাঝখানে একটা ব্রিজ আছে, একটা বড় ব্রিজ আছে, যে ব্রিজটা পর্যন্ত হয় নাই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি এত অসংখ্য মানুষের সামনে, ইনশাআল্লাহ আমি নোট নিলাম, এটা আমার রাজনৈতিক ওয়াদা নয়, এটা আমার পালন করার ওয়াদা। ইনশাআল্লাহ আপনাদের এই 6 নং এবং 7 নং এই 2 ইউনিয়ন বানানোর আগে না পরে, আগে কোনো আমি পারতাম না, আবার পরে দরিকের না মারে, আমার দ্বারা সম্ভব না। যদি আপনারা আমাকে এটা বানানোর জন্য সেই চেয়ারে দেন, আমি এটা করাই দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ঘাগড়াবাসী, কথা বললে সারা রাত বলা যাবে, আমি আপনাদেরকে আর কথার দিকে না গিয়ে একটু চিন্তার জন্য বলি। আপনি আগামীর প্রজন্ম আপনার ছেলে মেয়েকে কাদের হাতে তুলে দিবেন, একটু চিন্তা করেন। আমাদের কচুয়ায় যারা অপরাধের সাথে জড়িত, এদের সংখ্যা খুব বেশি না রে ভাই, এরা তো আমাদের ভাই বেরাদার, আমাদের আপনজন, আমাদের প্রিয় মানুষ, কাছের মানুষ, আমাদের পাড়া প্রতিবেশী। এরা কি শুরু থেকে চাঁদাবাজ ছিল? শুরু থেকে কি এরা সন্ত্রাসী ছিল? এদেরকে চাঁদাবাজ বানালো কারা? এদেরকে সন্ত্রাসী খারাপ বানালো কারা? এই কিছু মানুষ, কিছু যুবক যারা অপরাধের সাথে জড়িত হয়ে গেছে বা জড়িত করানো হয়েছে, ইচ্ছে করলে কি আমাদের দেশের রাজনীতিবিদরা তাদের হাতে চাকরি দিতে পারতো না? তাদেরকে ব্যবসা ধরাই দিতে পারতো না? তাদেরকে দেশের সম্পদ বানাতে পারতো না? বানানো হয় নাই কেন? যে তুইও খা আমারও দে। আমি কি কথা বুঝতে পারলাম? যারা এই অন্যায় পথে চলে গেছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করব, আমি তো একজন আলেম মানুষ, আপনাদের প্রতি আমার কথা বলার অধিকার আছে, গোটা কচুয়া গোটা দেশবাসীর প্রতি আমার কথা বলার অধিকার আছে। আমি বিনয়ের সাথে বলতে চাই, ফিরে আসুন। এই পথ ভালো পথ নয়, মরা কিন্তু লাগবে, কবর কিন্তু যাওয়া লাগবে, দুনিয়ার প্রত্যেকটি কাজের হিসাব তন্ন করে দেওয়া লাগবে। সেদিন কিন্তু আপনি যখন বিপদে পড়ে যাবেন, আপনার নেতা কিন্তু আপনার পাশে থাকবে না, আপনার নেতা আপনার উপকারে আসবে না। সুতরাং ফিরে আসুন ভালো পথে।
ফিরে আসুন আল্লাহর পথে, ফিরে আসুন নবীর পথে, ফিরে আসুন পরকালের পথে। ভালো হওয়ার জন্য শুধু একটা সিদ্ধান্ত যথেষ্ট যে আমি ভালো হয়ে গেলাম। ঠিক আছে কথা? আমরা শুধু কর্মীদেরকে ব্যবহার করি, কিন্তু কর্মীদের উন্নয়নের জন্য কোনো চিন্তা করি না। আর আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার পরিজন তো আর আমাদের মিছিলে যায় না। আমাদের মিছিলে তো যায় সাধারণ মানুষ। আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার পরিজন তো আমাদের জন্য রক্ত দেয় না, আমাদের জন্য তো আর তারা ঘাম ঝরায় না। এই জন্য সাধারণ কর্মীদের প্রতি আমাদের মায়াও লাগে না। কথাটা মনে হয় হাসা কই না, হাসা কইছিনি কথা। আমাদের দেশের সনাতন ধর্মাবলম্বী দাদা দিদি বৌদিরা যারা আছেন, অনেক জুলুম নির্যাতনের শিকার আপনারা হয়েছেন বিগত দিনে। আমরা কথা দিচ্ছি গোটা কচুয়ার 4.5 লক্ষ মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলে মিলে আমরা কচুয়া। আমার দলের লোক আমার কাছে যেরকম নিরাপদ, অন্য ধর্মের দলের লোক আমার কাছে এরকম নিরাপদ। আমার এই কথাগুলো যদি আপনাদের বিশ্বাস হয়, যদি আস্থা জাগে, যদি ভালোবাসার জায়গা আমাকে দিতে পারেন, ভোট দিন আর 5 বছরের জন্য আমি আপনাকে আপনার স্বপ্নের কুচু আপনার হাতে তুলে দেব ইনশাআল্লাহ। যদি ভুল করেন, ভুল তো আমরা আগে করছি, যদি ভুল আগে না করতাম তাহলে 40 বছর নির্বাচনের সময় কিল্লে কই ভুল করেছি বারবার, এবার আমরা এটা কর না নি আপনারা বুঝা গেছে 40 বছর আমরা কি করি, ভুল করতে করতে এ পর্যন্ত আইছি। মায় কইছে বাইনতে দান, বাইনতে আছি। এই 40 বছর আমরা ভুল করি আর মিছিল কই ভুল করেছি বহুবার, এবার আমরা হুঁশিয়ার। এই 12 তারিখে ভুল করিয়েন না, করিগেন 40 বছর যেতে করেন করিয়েন, অসুবিধা কি? স্বাধীনতা তো আছে, করিগেন, অসুবিধা কি? আমি অনুমতি দিয়ে গেলাম। ভুল করার পরে আবার পরে 5 বছর পরে কইয়েন যে ভুল করেছি গতবার, এবার আমরা। তাহলে 12 তারিখ কি ভুল করবেন না পরিবর্তন হবেন? সিদ্ধান্ত নেওয়া যাবে, সিদ্ধান্ত নেওয়া যাবে। যদি এবারও ভুল করেন, আগে তো কাঁদছেন, চোর মধ্যে হানি আসছিল, এবার চোর হানিও নাই, কাঁদতে নাইতেন না, কান্দাও শেষ, তেল দিল আর হানি বাড়িত না, বরং কোয়াল থাবাবেন। কি থাবাবেন? এটা থাপড় দেন সে কোয়ালের মধ্যে। হ্যাঁ, কোয়ালের মধ্যে হারাবে। কি করলাম, কি করলাম? যে কোয়াল এই মাথা গরিবের কোয়াল। তাহলে আমরা ইনশাল্লাহ সচেতন ভাবে সিদ্ধান্ত নিতে পারবো তো? পারবো তো ইনশাল্লাহ? কারা কারা পারবো? 2 হাত তুলে দেখান তো দেখি আবারও। জি জি, আলোচনা এখানে শেষ। এশার আজান হয়েছে। আমাদের সংক্ষিপ্ত আরেকটি প্রোগ্রাম আছে, অতি অল্প সময় 10 মিনিটের ভিতরে সেরে আমরা এশা পড়বো ইনশাআল্লাহ। আপনাদের সাথে নির্বাচনের আগে আর এভাবে একত্রিত হয়ে এই জায়গায় দেখা হওয়ার সম্ভাবনা নাই। বাকি কাজ কারা করবে? মাত্র 3 জনের। কারা করবে? যদি এই কয়েকদিন কষ্ট বেশি করেন 5 বছর আরামে থাকা যাবে। যদি এই কয়েকদিন কষ্ট বেশি পরিমাণে করেন আগামী 5 বছর সুখে থাকা যাবে ইনশাআল্লাহ। পারবো তো আমরা? ঘরে ঘরে বাড়িতে বাড়িতে প্রত্যেক ব্যক্তির। রাজনীতি একেবারেই ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের। আপনি কেন রাজনীতির জন্য আরেকজন ভাইয়ের মাথায় বাড়ি দিবেন? আপনি কেন রাজনীতির জন্য আপনার বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করবেন? আপনি কেন রাজনীতির জন্য আপনার বন্ধুর সাথে আপনার সম্পর্ক খারাপ করবেন, তার মাথায় বাড়ি দিবেন, তার সাথে কথা বলা বন্ধ করে দিবেন? আপনি কেন রাজনীতির জন্য অন্যের অফিস দখল করবেন, অন্যের বাড়ি দখল করবেন, অন্যের কাছে চাঁদা দাবি করবেন? আসুন না আমরা সকলে ভালো হয়ে যাই। আসুন না গোটা কচুয়ার সকল রাজনীতিবিদ, সকল মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন না ভাইরা কচুয়ার জনগণকে ভালোবাসি, কচুয়ার মানুষকে হৃদয় জায়গা দেই, কচুয়ার মানুষের মায়া মহাব্বত নিয়ে সামনের দিক পথ চলি। আমি মরে যাওয়ার পরে যদি কচুয়াবাসী আমার জন্য না কাঁদে, কচুয়াবাসীর যদি একটু আফসোস না হয়, হায় রে লোকটা ভালো ছিল, মরে গেল, আমাদের কচুয়ার একটা সম্পদ ছিল, বেঁচে থাকলে কচুয়ার উপকার হতো, এতটুকু কথা যদি কচুয়াবাসীর মুখ দিয়ে না আসে, এটার নাম জীবন নয়, এটার নাম মরণ। আমি মরে গেলে যদি মানুষ খুশি হয় যে একটা বালা গেছে, কি গেছে, তাহলে এটার নাম কি জীবন? আসুন না এমন জীবন করিব ঘটন, হাসিব আমি কাঁদিব, এমন একটা জীবন গঠন করি। সব হিংসা বিদ্বেষ সব ছেড়ে ফেলে দিয়ে মনটাকে ফ্রেশ করে কচুয়ার মানুষকে ভালোবাসি, স্রষ্টা আল্লাহর গোলামি করি, নবীর আনুগত্য করি, পরকালকে ভয় করি, প্রত্যেকটা কাজের জন্য পরকালে জবাবদিহিতা করতে হবে সে অনুভূতি নিয়ে আসুন কচুয়ার মানুষকে ভালোবেসে আগামী রাজনীতি করি। 12 তারিখ নির্বাচনের কেন্দ্রে, ভোট কেন্দ্রে গিয়ে
সকলে মিলে আনন্দ চিত্তে ভোট প্রয়োগ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।